এই কন্টেন্টটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমি কোনো সেবি নিবন্ধিত বিনিয়োগ উপদেষ্টা নই। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র ব্যক্তিগত মতামত এবং শিক্ষামূলক বিশ্লেষণ। এটি কোনো ধরনের বিনিয়োগ পরামর্শ নয়। স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই বিনিয়োগের আগে নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে একজন যোগ্য আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন। নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রণব। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। ভারতের শেয়ার বাজার গত দুটো ফিনান্সিয়াল ইয়ারে কোনো রিটার্ন দেয়নি। 2024-25, 2025-26 এই দুটো ফাইন্যান্সিয়াল ইয়ারে কোনো রিটার্ন পাওয়া যায়নি। অর্থাৎ 2024-এর এপ্রিল মাসে যদি কেউ ইনভেস্টমেন্ট করে থাকে, 2026-এর এপ্রিলে কিংবা আজকের দিনে দাঁড়িয়ে কোনো রিটার্ন পাওয়া যায়নি। রিটার্ন সম্পূর্ণ জিরো। এটার কারণ কি সেটাই আজকে বিশ্লেষণ করার চেষ্টা করব। এই দীর্ঘ সময় ধরে কেন মার্কেট একই জায়গায় রয়েছে, কিছুটা উপরে গিয়ে নিচে, আবার কিছুটা নিচে গিয়ে উপরে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি একই জায়গায় রয়েছে 2 বছর ধরে। এর পেছনে কারণটা ঠিক কি সেই বিষয়টাই আজকে আলোচনা করতে চলেছি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে বিষয়টা আপনি ঠিক বুঝে উঠতে পারবেন না, টেনে টেনে দেখবেন না। আমি প্রত্যেকটা বিষয়ের উপর তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করব। আর একটা অনুরোধ এখানে করে রাখবো, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন, আপনার ট্রেডিং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন, আর যারা নতুন এসছেন আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আরও একটা কথা বলবো, কমেন্ট করুন, প্রত্যেকটি কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ভিডিও সংক্রান্ত কিংবা শেয়ার বাজারের অন্য যে কোনো বিষয় নিয়ে আপনারা কমেন্ট করুন, আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার জ্ঞান ও বুদ্ধিমতো। লাইক করার পর হাইপ অপশন ওপেন হবে, লাইক করার পর হাইপটাও করবেন। আসছি মূল বিষয়ে। আমাদের ভারতের শেয়ার বাজার কন্টিনিউয়াসলি কেন নিচের দিকে আছে বা একই জায়গায় ফিক্স হয়ে আছে, সেটা বোঝার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে, কম্পারিজন। আমি ভারতের বাজারের সঙ্গে বিশ্বের অন্যান্য বাজারের একটা কম্পারিজন করার চেষ্টা করছি, কিন্তু বিশ্বের সমস্ত বাজারকে যেহেতু একসঙ্গে দেখাতে পারবো না, টেকনিক্যালি তা সম্ভব নয়, তাই ভারতের বাজারের সঙ্গে ইউএস এর বাজারের একটা তুলনামূলক বিশ্লেষণ দেখানোর চেষ্টা করছি। এখান থেকে অনেক কিছু আইডিয়া করা যাবে। আমি ইউএস মার্কেটের ন্যাসডাকটাকে নিয়েছি, ডাউ জোন্স নিইনি। তার কারণ ডাউ জোন্সের যে পয়েন্ট আর ইন্ডিয়ান মার্কেটের যে পয়েন্ট সেটার একটা বিরাট তফাৎ থাকে, যার ফলে কম্পেয়ারটা ঠিক বোঝা যাবে না। কিন্তু ইন্ডিয়ান মার্কেট আর ন্যাসডাকের মার্কেট প্রায় আগে পিছিয়ে চলতে থাকে, সেই জন্য এই মার্কেটটাকে আমি নিয়েছি, কাছাকাছি পয়েন্টে থাকে। একটু খেয়াল করে দেখুন বন্ধুরা, 2020 সালে কোভিড পিরিয়ডের ঠিক পর থেকে আমি নিয়েছি। কোভিড পিরিয়ডে যে পতনটা হয়েছিল তারপর থেকে আমি এই তথ্যটাকে নিয়েছি। এটা এপ্রিলের ডাটা, প্রত্যেক বছরের এপ্রিলের ডাটাটা আমি দেখাচ্ছি। তাহলে 2020 এপ্রিলের ডাটা, ইন্ডিয়ান মার্কেট যখন 8100, তখন ইউএস মার্কেট 7400। 21 সালে সেটা কি দাঁড়ালো, ইন্ডিয়ান মার্কেট 14200 আর ইউএস এর ন্যাসড্যাক 13600। ইন্টারেস্টিংলি 22 সালে গিয়ে কি দাঁড়ালো, ইন্ডিয়ান মার্কেট 17400 আর ইউএস মার্কেট 13500। ইউএস মার্কেট যেখানে সামান্য নিচে গেল, সেখানে ইন্ডিয়ান মার্কেট জাম্প দিয়ে অনেকখানি উপরে চলে গেল, অর্থাৎ ইউএস মার্কেটকে ছাড়িয়ে কিন্তু ইন্ডিয়ান মার্কেট চলে গেল। বন্ধুরা এখানে একটা কথা মনে রাখবেন, আমি ন্যাসডাক নিয়েছি, কিন্তু ন্যাসডাক যেভাবে চলতে থাকে সমান তালে ডাউ জোন্সও চলতে থাকে। অনেকে ডাউ ফলো করেন, ডাউ আর ন্যাসডাক একই সঙ্গে চলতে থাকে, এটা বাড়লে যত পার্সেন্ট বাড়ে ওটাও মোটামুটি একই পার্সেন্ট বাড়ে অথবা কমে। আচ্ছা, তারপরে আসছি 2023 সালে। এটা দেখুন, এখানে দেখা যাচ্ছে ইউএস মার্কেট আরো নিচের দিকে চলে গেল 12000, তখন ইন্ডিয়ান মার্কেট 19700। বিরাট গ্যাপ তৈরি হলো এবং দুমদাম করে ইন্ডিয়ান মার্কেট এগিয়ে যেতে থাকলো। 24 সালে আসছি, তারপরে এগুলো সব এপ্রিলের ডেটা। 24 এপ্রিল ইউএস মার্কেট 15600, অর্থাৎ আপ মুভ নেওয়া শুরু করলো। ইন্ডিয়ান মার্কেট 22500, ইন্ডিয়ান মার্কেটও যথারীতি আপের দিকে রানিং আছে। 25 সালে এসে কি ঘটনা ঘটলো না, ইউএস মার্কেট যেখানে 15900-তে গেল, ইন্ডিয়ান মার্কেট খুব সামান্য একটু বাড়লো 23700। 2026-এ এসে কি দাঁড়ালো না, ইন্ডিয়ান মার্কেট যেখানে 23400, ইউএস মার্কেট সেখানে 24।
এবারে দেখুন যতটা নিচে গেছিল তার চেয়েও ক্রস করে উপরের দিকে উঠে চলে গেল ইউএস মার্কেট। এটা এপ্রিলের ডাটা। বর্তমানে ইন্ডিয়ান মার্কেট 23,400-র কাছাকাছি রয়েছে, কিন্তু ইউএস মার্কেট 26,500-র কাছাকাছি রয়েছে। অর্থাৎ 23,500, 3,000 3,000 পয়েন্ট এগিয়ে গেছে ইউএস মার্কেট। এই যে বিরাট র্যালি যখন দিল কোভিডের পর থেকে ইন্ডিয়ান মার্কেট, তখন ইউএস মার্কেট র্যালি দেয়নি, কিন্তু 24 সালের পর থেকে ইন্ডিয়ান মার্কেট এক জায়গায় ফিক্স হয়ে গেল আর ইউএস মার্কেট দুমদাম করে উপরের দিকে যেতে থাকলো। যদিও এখন ইউএস একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছে, তা সত্ত্বেও এর কারণটা কি, এই ডাটাটা ঠিক কেন হলো সেইটা বোঝার জন্য আমাদের যেতে হবে কারণ। কারণ কি দাঁড়াচ্ছে বন্ধুরা, আমি মূলত 5টি কারণ এখানে দেখানোর চেষ্টা করেছি, এগুলো মূল কারণ। এছাড়াও আরো অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত হচ্ছে এক্সপেকটেশন, অর্থাৎ এক্সপেকটেশন বলতে আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা খেয়াল করবেন 2020 সালে যখন কোভিড পিরিয়ডে ইন্ডিয়ান মার্কেট ধস নামলো, সারা বিশ্বে ধস নামলো, ইউএস মার্কেটেও ধস নামলো, সেই সময় দেখা গেল সারা বিশ্বের মার্কেট তথা ইউএস মার্কেট ঠিক যতটা ধস নিয়েছিল ইন্ডিয়ান মার্কেট ততটা ধস নেয়নি। ইন্ডিয়ান মার্কেট কিন্তু অনেকখানি কম ডাউন হয়েছিল। এইটা দেখে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের মনে একটা ধারণা তৈরি হয়েছিল যে ভারতের মার্কেট একটা ফুল প্রুফ মার্কেট, অর্থাৎ এই মার্কেটে যে কোনো ধরনের বিপদ এলে সেই বিপদকে সে সহ্য করে নিতে পারবে। এটাকে হুট করে ধ্বংস করে যাওয়া কোনোভাবে সম্ভব নয়, অর্থাৎ এই মার্কেটটা হঠাৎ হঠাৎ করে ডাউন হয়ে যাওয়া কোনোভাবে সম্ভব নয়। এটা একটা ফুল প্রুফ মার্কেটে পরিণত হয়েছে। এইটা এফআইআই এর মনে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছিল, কিন্তু সেই ধারণাটা যে ভুল ধীরে ধীরে বোঝা গেল। এবারে কি দাঁড়ালো না, যখনই এই ধারণাটা তৈরি হলো তারা বড় সংখ্যায় এসে ইনভেস্টমেন্ট করা শুরু করলেন, তখন মার্কেট দুমদাম করে উপরের দিকে যাওয়া শুরু করলো, ডেটাতে যেটা দেখিয়েছিলাম। এটা দেখে আমাদের যারা রিটেল ট্রেডার বিরাট সংখ্যায় কোভিড পিরিয়ডের মাঝখান থেকে একটা বিরাট সংখ্যায় রিটেল ট্রেডারের ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন হওয়া শুরু হয়ে গেল এবং বিরাট সংখ্যার রিটেলাররা মার্কেটে প্রবেশ করলেন 20 সালের পর থেকে। এবং যারা 20 সালের পর থেকে প্রবেশ করলেন তারা কিন্তু 24 সাল পর্যন্ত বিরাট একটা প্রফিট কামালেন, বিরাট প্রফিট কামালেন, প্রায় ডাবল কেন, ডবলের চেয়েও বেশি কামালেন অনেকেই, কারণ একটা বিরাট র্যালি এই পিরিয়ডটাতে মার্কেট দিয়ে গেছে। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, এই র্যালিতে একটা বিরাট অবদান রয়েছে এসআইপি, অর্থাৎ কোভিডের পর থেকে এসআইপির প্রতি একটা বিরাট চাহিদা তৈরি হয়েছে। সেই বিরাট অঙ্কের এসআইপিটাও কিন্তু বাজারে এসছে, যার ফলে মার্কেট চতুর্মুখী দিক থেকে বুস্ট হয়েছিল। এক হচ্ছে এফআইআইদের ধারণা, প্রচুর পরিমাণে রিটেলারদের এন্ট্রি আর বিরাট সংখ্যায় এসআইপি, যার ফলে শেয়ার মার্কেট একটা গতি নিয়ে এগোচ্ছিল, যে গতিটা একেবারেই প্রত্যাশিত ছিল না, যে পিরিয়ডে ইউএস মার্কেট নিচের দিকে চলছিল। এটা ছিল বিরাট ব্যাপার। এবারে 2024 সালে এসে দেখা গেল যে প্রত্যাশা মতো শেয়ার বাজার, ভারতীয় শেয়ার বাজার কিন্তু তা নয়, অর্থাৎ এই পিরিয়ডে একটা বাবল তৈরি হলো, একটা হিউজ বাইং এর জন্য যে ওভার ভ্যালুড মার্কেট তৈরি হলো, এবং যে প্রত্যাশা ছিল যে ইন্ডিয়া ফুল প্রুফ মার্কেট, তা কিন্তু বাস্তবে নয়। অর্থাৎ আমি বলছি না যে ইন্ডিয়ার মার্কেট খুবই খারাপ, ইকোনমি একেবারে নষ্ট হয়ে গেছে, তা নয়, ঠিকঠাক আছে, কিন্তু যেটা প্রত্যাশা করা হয়েছিল যে ফুল প্রুফ একেবারে দৌড়ে চলবে, বিদ্যুৎ গতিতে চলবে, সেটা কিন্তু ঠিক নয়। এটা এফআইআইরা ধীরে ধীরে বুঝতে শুরু করলেন এবং তারা 24 সালের পর থেকে একটা ভারী অ্যামাউন্ট নিয়ে ক্রমাগত বেরিয়ে যেতে থাকলেন। এটা হচ্ছে পতনের প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে জিও পলিটিক্যাল টেনশন, অর্থাৎ 24 সালের পর থেকে অনেকগুলো জিও পলিটিক্যাল টেনশন এসেছে। তার মধ্যে মূল যে কারণটা হচ্ছে সেটা ইউএস ইরানের যুদ্ধ। ইউএস ইরানের যুদ্ধে ইউএস এর মার্কেট নিচের দিকে যায়নি, কিন্তু আমাদের মার্কেট নিচের দিকে গেল। তার কারণ হচ্ছে তেলের দাম। তেলের দাম এত পরিমাণে হাই হয়ে গেল, যেটা একসময় $120 গিয়ে দাঁড়িয়েছিল, এখন 91, 92, 90 আশেপাশে ঘোরাফেরা করছে, কোনো সময় 100 কাছাকাছি যাচ্ছে, আবার নিচে আসছে। কিন্তু এটা যতদিন না 80-র নিচে যাচ্ছে ততদিন কিন্তু আমাদের মার্কেটটা বুস্ট করা সম্ভব হবে না।
কারণ তেলের অত্যধিক দামের জন্য ইনফ্লেশন অনেক কিছু, সেটা একটা আলাদা পার্ট, তাতে আলোচনায় গেলে মোটামুটি তেলের দাম বাড়ার ফলে আমাদের কোম্পানিগুলোর আর্নিংটা ঠিকঠাক জায়গায় থাকলো না, কমে গেল। আর একটা বড় কারণ হচ্ছে এই পিরিয়ডে দেখা গেল 23 সালের শেষ থেকে 24, 25, 26 আজ পর্যন্ত দেখা যাচ্ছে যে ভারতীয় মুদ্রার মূল্য ক্রমাগত কমছে। যখনই ডলারের নিরিখে টাকার দামটা ঊর্ধ্বমুখী হবে, এখন 94 টাকা 50 পয়সার কাছাকাছি, এটা এক সময় ছিল 80 টাকাতে আমি দেখেছি, সেখান থেকে আজকে 94-95 টাকায় এসেছে। অর্থাৎ এই যে বাড়ছে, ডলারের নিরিখে বাড়ছে, মানে টাকার মূল্য কমছে। এটা একটা বিরাট কারণ। টাকার মূল্য কমলে কিন্তু কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি কমবে। টাকার মূল্য যদি বাড়ে তাহলে কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি বাড়বে, এটা একটা কারণ। আর কি, ক্যাপিটাল গেইন ট্যাক্স। আমাদের ইন্ডিয়াতে শেয়ার বাজারে বা অন্য জায়গায় আপনি যদি ক্যাপিটাল আর্নিং করেন, সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হোক কিংবা লং টার্ম ক্যাপিটাল গেইন হোক, তাতে যে পরিমাণ ট্যাক্স দিতে হয় সারা বিশ্বের কোনো বাজারে এত পরিমাণ ট্যাক্স দিতে হয় না। কোনো বাজারে এই ক্যাপিটাল গেইন ট্যাক্সটা কিন্তু জিরো, যার ফলে এফআইআইরা ক্রমাগত ভারতীয় বাজারের প্রতি তাদের উৎসাহ হারাচ্ছেন। তবে বন্ধুরা, এখানে একটা সুখবর আছে বলে রাখি, ক্যাবিনেটে ইতিমধ্যে একটা প্রস্তাব পাস হয়েছে যে এই ক্যাপিটাল গেইন ট্যাক্সটা তুলে দেওয়ার জন্য। সেটা এখনো ডিক্লেয়ার হয়নি বা ফাইনালাইজ হয়নি, আশা করছি অতি সত্বর দ্রুত সেটা হয়তো এসে যাবে। এটা একটা কারণ। আর কি না, উইক আর্নিং। এই যে এতগুলো কারণ তাছাড়া যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা মতো কিন্তু আর্নিং কোম্পানিগুলো দেখাতে পারেনি। আর্নিংটা খুব দুর্বল হয়েছে। কোনো কর্পোরেট হাউস বা কোম্পানি যাই বলুন, ওরা খুব সামান্য অল্প প্রফিটে চলেছে। আবার কোনো কোম্পানি কর্পোরেট হাউস কিন্তু লসেও গেছে, অথবা লস নয় লাভ নয় এমন পজিশনেও গেছে। কিন্তু যেটা প্রত্যাশা করা হয়েছিল যে বিরাট প্রফিট নিয়ে কোম্পানিগুলো চলবে, ইন্ডিয়ান মার্কেটটা সম্পূর্ণ ফুলপ্রুফ, বাস্তবে কিন্তু তা হয়নি। সে তুলনায় দেখা গেছে আর্নিংটা অত্যন্ত দুর্বল। এই 5টা মূল কারণের জন্য 24 সালের পর থেকে আমাদের শেয়ার বাজারটা আর এগোতে পারছে না, একই জায়গায় ফিক্সড হয়ে আছে, কিছুটা উপরে কিছুটা নিচে, কিছুটা উপরে কিছুটা নিচে, এইভাবে করে এখন মোটামুটি 23,500 কাছাকাছি আছে। এবারে আসছি, তাহলে এর পরবর্তীতে কি হতে পারে। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা যারা শেয়ার বাজার সংক্রান্ত যে কোনো ধরনের কোর্স করতে ইচ্ছুক, যেমন ধরুন লং টার্ম ইনভেস্টমেন্ট, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, তার জন্য টেকনিক্যাল ফান্ডামেন্টাল, এছাড়াও অপশন ট্রেডিং এর সুইং এবং ক্যাশ মার্কেটের সুইং, হেজিং ইত্যাদি বিভিন্ন ধরনের কোর্স যদি আপনি করতে চান, সব কিন্তু আলাদা আলাদা। আপনি যে পার্টটা করতে চাইবেন সেইটুকু পার্টই আমরা শেখাবো বেসিক লেভেল থেকে। যদি আপনারা ইচ্ছুক থাকেন তাহলে কমেন্টে বলুন ওয়ান্ট, আমরা যোগাযোগ করে নেব, অথবা হোয়াটসঅ্যাপ নম্বর আমি দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ নম্বরেও আপনি মেসেজ করতে পারেন, কল করবেন না, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। খুবই নমিনাল ফিজ, অত্যন্ত সামান্য মূল্যে আপনি শিখতে পারবেন। একবার কথা বলে দেখুন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেশন কিন্তু 1 to 1 হবে, অনলাইনে হবে। এমন নয় যে অনলাইনে একসঙ্গে 50 জন 100 জন 1000 জনকে নিয়ে হবে, তা নয়, একদম 1 to 1 হবে। আমি থাকবো, আপনি থাকবেন। আরো একটা বিষয় বলে রাখি, আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, চাইলে আপনারা ওখানে জয়েন হয়ে থাকতে পারেন ফ্রি অফ কস্ট। ওখানে আমি রেগুলার বিভিন্ন নিউজ খবরাখবর যা থাকে দিয়ে দিই, এবং প্রত্যেক দিনের ইন্ট্রাডে বেসিসে সাপোর্ট অ্যাসিস্ট্যান্স কি আছে সেটাও আমি জানিয়ে দিই। আরো একটা বিষয় বলে দিই, আপনারা যারা নতুন এসছেন আমার চ্যানেলে বা পুরনো, যাই হোক, আপনি যদি আমাদের লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করেন অ্যাঞ্জেল ব্রোকিং এবং অ্যালাইস ব্লুতে, তাহলে আপনি আমাদের লাইফ টাইমের প্রিমিয়াম সার্ভিস ফ্রি পাবেন। কোনো চার্জ আপনাকে দিতে হবে না, অ্যাকাউন্ট ওপেনিং চার্জও জিরো। চাইলে আমাদের লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। আসছি ভিডিওতে। কি হতে পারে না, হ্যাঁ, হোয়াটস দ্য ফিউচার, তাহলে এরপরে কি হতে পারে, এই পজিশন যদি থাকে তাহলে আমাদের শেয়ার বাজারের অবস্থাটা কি জায়গায় দাঁড়াতে পারে, কবে এটা বুস্ট করবে, কবে এটা উপরে যাবে, কি হবে। তার জন্য আমি যাচ্ছি চার্টে, আমাদের ইন্ডিয়ান মার্কেটের চার্ট নিফটিতে এসছি। বন্ধুরা, এখানে নিফটিতে আমি 1 মাসের চার্ট ওপেন করেছি, 1 মান্থ। এখানে আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে কোভিড পিরিয়ড। এই যে মার্চে কোভিডের
ফেব্রুয়ারি মার্চে এখানে একটা বড় ধস এসেছিল 2020 ফেব্রুয়ারি মার্চে। এপ্রিল থেকে যেখান থেকে আমি দেখানো শুরু করেছিলাম আপ মুভ শুরু হয়েছিল। আপ হতে হতে এই যে 24 সালের মার্চ এপ্রিল, এই যে মার্চ, এই যে পরেরটা এপ্রিল, এখানে এসে দাঁড়িয়েছিল বাজার 21,967। এখান থেকে এপ্রিলের এইখান থেকে আরো উপরে গেছিল, সেটা প্রায় 26,000 উপরে গেছিল। তারপর নিচে আবার উপরে, নিচে উপরে আবার নিচে এসে মোটামুটি 23,366 এই লেভেলে এসে দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে মার্কেট কি এখান থেকে বুস্ট করবে, এখান থেকে ওপরের দিকে যাবে? বন্ধুরা, আমার ধারণা এফআইআইরা যেভাবে ক্রমাগত সেলিং করে চলেছেন এবং তেলের দামটা যে জায়গায় আছে 80-র কাছাকাছি না যাওয়া পর্যন্ত মার্কেট ওপরের দিকে যাবে না, যাওয়ার সম্ভাবনা কম। এবং টেকনিক্যালি যেটা দাঁড়াচ্ছে এই লেভেলে 21,967 এই পয়েন্টটাতে মোটামুটি একটা বড় সাপোর্ট জোন আছে। এই সাপোর্ট জোনটার থেকে হয়তো বাউন্স নিয়ে মার্কেট উপরের দিকে যেতে পারে। আর যদি এই সাপোর্ট জোনটাকে ব্রেক করে দেয় তাহলে ইন্ডিয়ান মার্কেটের কপালে আরো বড় দুঃখ আছে। যদি টাকার দাম ক্রমাগত পড়তে থাকে, যদি তেলের দাম খুব বেশি একটা না কমে, কর্পোরেট আর্নিং যদি না বাড়ে, ক্যাপিটাল গেইন ট্যাক্স যদি কমানো না হয় বা জিরো না করা হয়, এইগুলো যদি না হয়, এইগুলোর সবগুলো যদি একসঙ্গে আসে তবে গিয়েই এখান থেকে বাউন্স করা সম্ভব। আর এইগুলো যদি না হয় তাহলে কিন্তু কপালের দুঃখ আছে। আমার ধারণা 17,000 নেক্সট লেভেল, এইটাকে যদি ব্রেক করে স্টে করে যায় তাহলে নেক্সট লেভেল 17,000, নেক্সট লেভেল 15,500, এর নিচে যাবে না, এটা কনফার্ম। কিন্তু তাই যদি হয় তাহলে 26,000-এ যারা ইনভেস্টমেন্ট করেছিল তারা 15,500 মানে তাদের কাজ শেষ, তারা আর ঘাট তুলে ঘাস খেতে পারবে না। লং টার্মের জন্য যদি কেউ ভেবে থাকেন তাহলে আমাদের শেয়ার বাজার যে নষ্ট হয়ে গেছে, ইকোনমি ডাউন হয়ে গেছে, সেরকম ব্যাপারটা ভাবার কোনো কারণ নেই। আশা করছি হয়তো সেই ঘটনাটা ঘটবে না। আশা করছি 21,967 এই লেভেল থেকে বাউন্স করে বাজার আবার উপরের দিকে যেতে শুরু করবে, এটা আমার আশা। এই ছিল মোটামুটি আজকের ভিডিওটার বিষয়বস্তু। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে আবারও একবার রিকোয়েস্ট করবো, লাইক করুন, লাইকের পর হাইপ করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আমি সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।